নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের মনোরোগ বা যেটাকে আমরা বলছি চাইল্ডহুড ডিসঅর্ডার, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা আজকে। শুরুতেই বলে রাখি যে বর্তমান যুগের যে পরিবর্তন, যে নিউক্লিয়ার ফ্যামিলি অথবা যৌথ ফ্যামিলি ভেঙে যাওয়া বা আমাদের যে কালচারের পরিবর্তন, স্থান পরিবর্তন ইত্যাদি কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে মনের দিক থেকে তারা হচ্ছে বাচ্চারা। এই বাচ্চাদের মনোরোগ এই মুহূর্তে বিশ্বের প্রায় সব চিকিৎসকদের কাছে এটা মাথা ব্যথার কারণ। আমার আলোচনার বিষয় সেই মনোরোগের মধ্যেই বাচ্চাদের যে মনোরোগ হয় বা যেটাকে চাইল্ডহুড ডিসঅর্ডার বলছি, তার মধ্যে একটা প্রেভিলেন্ট রোগ হচ্ছে এডিএইচডি। পুরো নামটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। যদি একটু বিস্তারিত আলোচনা করা যায়, এডিএইচডি মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট, অর্থাৎ যেখানে নাকি মনোযোগের অভাব ঘটছে। আর হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ অতি বেশি অতি সক্রিয়তা বা বলতে পারেন যে কিছুটা পাগলামো বাচ্চাদের মধ্যে যেটা দেখা যায়, এটাই হচ্ছে এই রোগের মূল চরিত্র। একটু বিস্তারিত আসা যাক। বর্তমান যুগে যতগুলো চাইল্ডহুড ডিসঅর্ডার আছে তার মধ্যে এডিএইচডি হচ্ছে একটি অতি চিন্তার বিষয়, যেটা নিয়ে প্রচুর গবেষণা চলছে এবং যা নিয়ে অসংখ্য ডাক্তাররাও এবং মনোরোগবিদ যারা আছেন, সাইকোলজিস্টরা আছেন, তারা এটা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। যা প্রথমেই আসা যাক তার সিমটমগুলো কী থাকে। প্রথম সিমটম হচ্ছে যে বাচ্চাদের যে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করতে, ধরুন কোনো একটা আলোচনা, কোনো একটা বিশেষ বক্তব্য বা পড়াশোনা, যে কোনো একটা এফেক্টিভ টাস্ক, যেটা কাজের জিনিস বা যেখানে একটু মনোযোগ দিতে হবে, সেখানে তারা মনোযোগ দিতে অসুবিধা বোধ করছে, তাদের ইন্টারফারেন্সের ডিফিকাল্টি হচ্ছে। আর কি হচ্ছে, তাদের যে বিহেভিয়ারের প্যাটার্ন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেটা এক্সপ্লেন করা যাচ্ছে না, অথচ সেই বিহেভিয়ার তাদেরকে স্বাভাবিক অবস্থায় রাখতে দিচ্ছে না। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ইম্পালসিভিটি বা এক্সেসিভ অ্যান্ড এক্সাজারেটেড মোটর অ্যাক্টিভিটি। কীরকম? ইম্পালসিভ মানে অস্থিরতা অথবা অতিরিক্ত কাজ করা। ধরুন খেলছে তো খেলছেই, তাকে বন্ধ করা যাচ্ছে না। কেউ হয়তো দুষ্টুমি করছে, তার দুষ্টুমি কিছুতেই থামানো যাচ্ছে না। হয়তো কথা বলেই যাচ্ছে, তাকে কিছুতেই আটকানো যাচ্ছে না। এবং নানাভাবে তার মোটর অ্যাক্টিভিটি, যেমন হাতের পায়ের অ্যাক্টিভিটি তার কমছে না। তার মুষ্টিবদ্ধ হাত অথবা হাত মোচড়ানো, পা মোচড়ানো, এগুলো ক্রমাগত চলছে এবং এগুলো কিছুতেই ধমক দিয়ে বুঝিয়ে বা কোনোভাবে থামানো যাচ্ছে না। এগুলো হচ্ছে আরেকটা লক্ষণ। তৃতীয় লক্ষণ হলো যে তারা হ্যাপাজার্ড, মানে কাজে এলোমেলো, কোনো স্থিরতা নেই, নির্দিষ্টতা নেই, কখন কোনটা করবে তার কোনো দিশা নেই, এইমলেস অ্যাক্টিভিটি। ধরুন কখনো হয়তো ছুটতে শুরু করলো, এলোমেলো ছুটতে শুরু করলো একটা বাচ্চা, কিছুতে সে তার ছোটা বন্ধ হচ্ছে না। যতই ধমক দিচ্ছি, যতই বকা দিচ্ছি অথবা তাকে শাসন করছি, কিন্তু তার ছোটাছুটি বন্ধ হচ্ছে না বা হাত মোচড়ানো, পা মোচড়ানো তার বন্ধ হচ্ছে না। এগুলো হচ্ছে কতগুলো প্রাইমারি সিমটম। এই সিমটম হলো এমন কিছু লক্ষণ যেটা দিয়ে আপনাকে বুঝতে হবে যে তার অ্যাটেনশন ডেফিসিট ঘটছে। এছাড়াও আরও কিছু লক্ষণ আছে। তো যে সমস্যাগুলো এর সঙ্গে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে, যেমন ধরুন অ্যাটেনশন ধরে রাখা। হয়তো তাকে পড়তে দিয়েছেন বাচ্চাকে, কি বেশিক্ষণ পড়তে পারছে না, হঠাৎ করে উঠে যাচ্ছে বা অন্য কিছু চিন্তা করছে, কিছুতেই অ্যাটেনশনটা ধরে রাখতে পারছে না। এছাড়া হাইপার অ্যাক্টিভিটি অনেক অনেক ধরনের হয়। হাইপার অ্যাক্টিভিটি ধরুন তার মনোযোগের স্থিরতা নেই, গার্জিয়ানকে বিরক্ত করছে, শিক্ষক মশাইকে বিরক্ত করছে, অথবা যেটা করতে চাচ্ছে, যে কাজটা করছে করেই যাচ্ছে, তাকে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না এবং কারো কথা শুনছে না। অথবা তার মনোযোগ যেদিকে দিতে বলবো হয়তো শুরু করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে মনোযোগ হারিয়ে ফেলছে, তার মন অন্যদিকে চলে যাচ্ছে, আবার কিছুতেই তাকে অরিজিনাল জায়গায় ফিরিয়ে আনা যাচ্ছে না। এছাড়াও আরেকটা সমস্যা আসে, সেটা যেমন ইনস্ট্রাকশান যেসব টিচাররা দিচ্ছেন, সেই ইনস্ট্রাকশনগুলো হয় বুঝতেই পারছে না, বা যে উত্তর তার কাছে আশা করা হচ্ছে সেগুলো দিতে পারছে না। তার কাছ থেকে আমরা একটা ধরুন প্রশ্ন দিলাম বা কোনো কাজ দিলে পরে তার যে রেসপন্স আসা উচিত, সেই রেসপন্সগুলো আসছে না। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের এডিএইচডির একটা প্রাইমারি লক্ষণ। এডিএইচডি এমন একটা রোগ যেটা মোটামুটি ছোটোবেলা থেকেই 6 থেকে 8 বছর বয়সে ধরা পড়ে যায়, কিন্তু তারপরে তারটা সহজে থামার নয়, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়তেই থাকে। ন্যাচারালি এটা একটা চিন্তার বিষয়।
এবার আসছি যেসব ছেলেমেয়েরা এডিএইচডিতে ভুগছে তাদের কী কী ডিফিকাল্টিগুলো আমরা দেখতে পাই বা গার্জিয়ানদের চোখে কী ধরা পড়ে সেটা নিয়ে একটু আলোকপাত করা যাক। প্রথমেই বলা যাক যে যেসব ছেলেমেয়েরা বা শিশুরা যারা অ্যাটেনশন ডেফিসিট প্রবলেম থেকে ভুগছে সাধারণত তাদের ইন্টেলিজেন্স লেভেল স্বাভাবিক থেকে অনেকটা নিচুতে হয়। অর্থাৎ একটা স্বাভাবিক ছেলে যেটুকু ইন্টেলিজেন্ট হওয়া দরকার তারা সেটা হতে পারছে না। তাদেরকে লেখাপড়া করিয়েও বা যথেষ্টভাবে বুঝিয়েও সেই আউটপুটটি পাওয়া সম্ভব না যেটা একটা সাধারণ স্বাভাবিক ছেলের কাছ থেকে বা বাচ্চার কাছ থেকে পাওয়া যায়। তো এটা একটা সমস্যা। ইন্টেলিজেন্স লেভেলটা বাড়ানো যেতে পারে না। ইন্টেলিজেন্স লেভেল লোয়ার হওয়ার জন্য অনেক অসুবিধার মধ্যেই তাদেরকে পড়তে হয়, তাদেরকে বাড়তি পরিশ্রম করতে হয়, করেও স্বাভাবিকদের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়া অন্য যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে তাদের আইকিউ লেভেল অ্যাভারেজ থেকেও নিচে থাকে। আইকিউ লেভেল প্রত্যেক বাচ্চারই একটা সীমানা আছে, মিনিমাম কত ম্যাক্সিমাম কত, তার মোটামুটি একটা অ্যাভারেজ সীমানা আছে। কিন্তু এই যে এডিএইচডিতে যারা ভুগছে সেই এডিএইচডির বাচ্চারা বা এডিএইচডিতে ভোগা ছেলেমেয়েরা তাদের আইকিউ লেভেলটা অনেকটাই নিচু হয়, যেটা অ্যাভারেজ থেকে অনেক নিচু। এবং এই আইকিউ লেভেল আর্টিফিশিয়ালি বাড়ানো সম্ভব নয়, এটা ইনহারেন্টলি এসে যাচ্ছে। একবার যদি এডিএইচডিতে আক্রান্ত হয় তাহলে এই আইকিউ লেভেলটা বাড়ানো সম্ভব হয় না, ওটা কমই থাকবে এবং এই সমস্যা তাদেরকে সারা জীবন ভোগ করতে হবে। আর এছাড়া কি হয়, আমরা যে দেখতে পাই এই বাচ্চারা একবার যদি কথা বলতে শুরু করে বা কোনো রকম চেঁচামেচি করতে শুরু করে বা হইচই করতে শুরু করে তারা কিছুতেই থামতে চাইছে না, একটানা বকবক করেই যাচ্ছে। আপনার পছন্দ হচ্ছে বা না হচ্ছে, বাড়িতে মনে করেন আত্মীয়রা এসছে, বন্ধুরা এসছে, তাদের সামনে বাচ্চা বকবক করে যাচ্ছে। সেই বকবকানি কিছুতেই থামানো যাচ্ছে না। এটা একটা আরেকখানা লক্ষণ যেটা স্বাভাবিকভাবেই এর সঙ্গে জড়িত আছে। এর জন্য তারা কি হয়, সমাজের ভেতরে সামাজিক যেসব রীতিনীতি সেগুলো তারা মেনে চলতে পারে না, অনেকটা ইম্যাচিউর বলে লক্ষিত হয়। তাদের মনে হয় একটা বাচ্চা, ধরুন একটা 8 বছরের বাচ্চা, ওর কাছ থেকে যে ম্যাচিউরিটি আশা করা যায়, যদি সেই বাচ্চা এডিএইচডিতে ভুগে থাকে বা তাতে আক্রান্ত হয়ে থাকে, তার ম্যাচিউরিটি সেখানে পাওয়া যাবে না। তার ম্যাচিউরিটি হয়তো দেখা যাবে 4 বছর বা 5 বছরের একটা বাচ্চার মতোই হচ্ছে, এর বেশি কিছু হচ্ছে না। তাকে কিছুতেই 8 বছরের সঙ্গে মানিয়ে নেওয়া যাচ্ছে না এবং এই সমস্যা থেকে বেরোনো কিছুতেই সম্ভব নয়। একটা বর্তমানকালের যেসব বিজ্ঞানীরা আছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারা যেগুলো বের করেছেন যে এডিএইচডিতে ভোগা বাচ্চারা সাধারণত নিউরোপ্যাথোলজিক্যাল টেস্টিংয়ে তারা খুব পুর অ্যাকাডেমিক ফাংশন আছে বলেই পরিলক্ষিত হয়। অর্থাৎ তাদের নিউরোপ্যাথোলজিক্যাল, অর্থাৎ তাদের ব্রেনের যে স্ট্রাকচার, অর্থাৎ তাদের যে নার্ভাস সিস্টেমের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী তারা অ্যাকাডেমিক সেশনে কখনো ভালোভাবে কাজ করতে পারছে না। তাদের ফাংশনগুলো সবসময় পুর থাকছে বা স্বাভাবিকের মতো আসছে না। এতক্ষণ আমরা বাচ্চাদের যেসব স্বাভাবিক লক্ষণগুলো ডিসপ্লে করছে এডিএইচডিতে ভুগলে পরে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার তারা আরেকটা দিক আছে যে তারা যেসব অস্বাভাবিক ব্যবহার করে থাকে তার ফলাফলটা আমরা কীভাবে ভোগ করি। গার্জিয়ান আছেন, শিক্ষক মশাইরা আছেন বা প্রতিবেশীরা আছেন, সমাজের বিভিন্ন লোক আছেন, তার ক্লাসমেট বা খেলার সাথী, তারা কীভাবে অনুভব করে, তাদের চোখে এটা কেমন লাগে। প্রথমে বলা যাক, এডিএইচডিতে ভোগা বাচ্চারা তারা একটা সামাজিক সমস্যার মধ্যে থাকে, কিছুতেই সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারে না এবং সমাজও তাদেরকে ঠিক মানিয়ে নিতে পারে না। অর্থাৎ সমাজের বাকি লোকদের কাছে তারা একটা আলাদা জগতের শিশু বলে পরিচিত হয়ে যায়। তাদের অ্যাক্টিভিটি, তাদের কার্যকলাপ বা তাদের যেসব চিন্তাভাবনার লেভেল, সেটা কিছুতেই অন্যদের চোখে স্বাভাবিক বলে মনে হয় না। ফলে তাদের মধ্যে একটা দূরত্ব অটোমেটিক তৈরি হয়, অর্থাৎ একটা সোশ্যাল ডিস্টেন্সিং অনিচ্ছাকৃতভাবে তাদের মধ্যে এসে যায়। এবং এই যে ইম্পালসিভিটি বা ওভার অ্যাক্টিভিটি দেখা যায়, এবং সেটাও আরেকটা কারণ যে সিনিয়ররা বা গার্জিয়ানরা তারা বাচ্চাদের থেকে দূরে থাকতেই পছন্দ করেন। এই ধরনের বাচ্চারা যেহেতু ডিস্টার্বিং হয়ে যায়, তাদের কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করেন এবং এরা আস্তে আস্তে সামাজিকভাবে অনেকটা দূরত্বের মধ্যে চলে যায়। এবং এরপরে আরেকটা সমস্যা হচ্ছে যে তাদের গার্জিয়ানরা বা বাবা মা যেভাবে শিশুকে নিয়ে সমাজে চলতে চান বা তারা কার্যকলাপ করতে চান, স্বাভাবিক জীবনযাপন করতে চান, বাচ্চারা কিছুতেই সেখানে মানিয়ে নিতে পারে না।
এডিএইচডির এমনই প্রভাব যে পিতামাতা বা বাবা মা যে গতিতে যে পদ্ধতিতে বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সেই রোগে ভোগা শিশুটি কিছুতেই সেইভাবে যেতে পারছে না। তারা সামঞ্জস্য রাখতে পারছে না, কাজে এগোতে পারছে না, কোনোভাবেই তারা এমন কোনো সিচুয়েশন তৈরি করতে পারছে না যে বাবা মা স্বস্তি বোধ করেন। তারা সবসময় একটা অস্বস্তির মধ্যে থাকেন, কারণ এই বাচ্চারা অজান্তে হোক জ্ঞাতেই হোক তারা বাবা মার কথা শুনছে না, কোনো নিয়ম মেনে চলতে চায় না। আইন কানুন যেগুলো তৈরি করা আছে সেই আইন কানুনের ধারে কাছেও তারা আসতে চায় না। তারা সবসময় এমন একটা ব্যবহার ডিসপ্লে করে যেন তারা বাবা মার অনুশাসন তারা মানতে বাধ্য নয় বা মানেন না। এটা একটা সমস্যা। পরবর্তী সমস্যা হচ্ছে তার খেলার সাথীদের নিয়ে, বা যাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করছে, ক্লাসমেটরা আছে, বা যাদের সঙ্গে খেলাধুলা করছে, বা যাদের সঙ্গে নৃত্য দেখাশোনা হচ্ছে, ভাই বোন ইত্যাদি আছে, এই যে পিয়ার গ্রুপ, এই পিয়ার গ্রুপরা তারা কখনোই তাদের সমগোত্রীয় বলে এদেরকে মনে করতে চায় না। তারা সবসময় এদেরকে নেগেটিভ দৃষ্টিতে দেখে। অর্থাৎ এরা পড়াশোনা পারছে না, খেলাধুলা করতে পারছে না, ভালো কথা বলতে পারছে না, যুক্তিসঙ্গত কোনো কাজ করতে পারছে না, বা বিরক্তিকর তাদের ব্যবহার, অথবা যে কোনো খেলাধুলার যেসব পদ্ধতি সেগুলো অন্যদের কাছে অ্যাকসেপ্টেবল না। অর্থাৎ সোজা কথায় যে তার সমগোত্রীয় যারা আছেন, সমবয়সী যারা আছে, তাদের কাছে তারা একটা নেগেটিভ ভিউতে চলে যায়, ওরা তাদেরকে নেগেটিভলি দেখে। পরবর্তী আরেকখানা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওভার অ্যাক্টিভিটির ফলে তারা রেস্টলেস হয়ে যায়, অস্থির, কখনো চুপ থাকতে পারছে না, ক্রমাগত কিছু না কিছু করে যাচ্ছে, থামতে বললেও থামানো যাচ্ছে না, বা আমরা যেটা করতে বলি সেটা করছে না, এবং যদি একটা কাজ দেওয়া যায় সেই কাজ ছেড়ে তারা অন্য কাজে মন দিচ্ছে, সেখান থেকে আবার তারা আসল কাজে আমরা ফিরিয়ে আনতে পারছি না। অর্থাৎ হাইলি ডিস্ট্রাক্টেবল। এই ডিস্ট্রাক্টেবল যে কন্ডিশনটা, ওইখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। কিন্তু তাদের আরেকটা ব্যাপার হচ্ছে কি, সাধারণত যেসব স্বাভাবিক ছেলেমেয়েরা দুষ্টুমি করে তারা কিন্তু একটা অপরাধবোধে ভোগে যে আমি দুষ্টুমি করছি, কিন্তু এই বাচ্চারা কিন্তু সেই অপরাধবোধ অথবা কোনো অ্যাংজাইটি বা কোনো টেনশান তাতে তারা ভোগে না। তারা স্বাভাবিকভাবেই ওভার অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে, বা রেস্টলেসনেস দেখা যাচ্ছে, অথবা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু সেই জন্য কিন্তু তারা অ্যাংশাস ফিল করে না, অথবা ওদের মধ্যে কোনো বিকার, তাদের নিজের কাজকর্মের জন্য কোনো রকম অসুবিধা, মনের কোনো বিকার দেখা যায় না। এইটুকু গেল তাদের পারিপার্শ্বিকের সঙ্গে। এছাড়া তার স্কুলের ব্যাপারটা আছে। স্কুলে কেমন? স্কুলে তাদের পড়াশোনায় ভালো হয় না, কিছুতেই তারা এগিয়ে যেতে পারছে না। যে সময়ে যে পড়াশোনা যে গতিতে করা উচিত তারা সেই গতিতে এগোতে পারছে না। তারা সবসময় কিছু না কিছু পিছিয়ে থাকছে। তাদের লার্নিং অ্যাক্টিভিটিগুলো সবসময়ই পুয়ার। তারা এমন কিছু ডিফিকাল্টি দেখায় যে তারা পড়াশোনায় মন দিতে পারছে না, পড়তে পারছে না, শুনতে পারছে না, বা তারা শিখতে পারছে না, অথবা তাদের সাবজেক্টগুলো তারা বুঝতে পারছে না। এটা গেল আরেকখানা সমস্যা। এই পর্যন্ত হচ্ছে মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেলাম। যাই হোক, চিকিৎসকদের নিরন্তর গবেষণা এখনও যেহেতু চলছেই, ভবিষ্যতে তার উত্তর পাওয়া যাবে কি না, সেটা কতটা কীভাবে সমাধান করা যায় সেই নিয়ে এখনও বিস্তর চিন্তাভাবনার অবকাশ রয়ে গেছে। অ্যাটেনশন ডেফিসিট এবং হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি, সেই সংক্রান্ত আরেকটি দৃষ্টিকোণ আলোচ্য রয়ে গেছে। সেটি হচ্ছে চিকিৎসকরা বা গবেষকরা কীভাবে দেখছেন, তাদের চোখে এই রোগটা কী, এবং কীভাবে তারা এটাকে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, তার একটা প্রাথমিক ধারণা এখন দেওয়া যাক। প্রাথমিকভাবে চিকিৎসকরা বা গবেষকরা বলছেন যে এটা বেসিক্যালি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ সোজাসুজি একটা নার্ভাস সিস্টেমে কিছু একটা ডিফিকাল্টি বা ডিসঅর্ডার রয়ে গেছে, যে ডিসঅর্ডারের ফলে উদ্ভূত পরিস্থিতিতে এই বাচ্চারা পড়ছে। অর্থাৎ সোজা কথা, একটা নার্ভাস সিস্টেমের কোথাও সমস্যা রয়ে গেছে, যে সমস্যাটা আনডিফাইন্ড, হয়তো ধরা যাচ্ছে না, কিন্তু তার ফলে এটা ঘটে যাচ্ছে। এই যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এর ক্যারেক্টারিস্টিক কী? ক্যারেক্টারিস্টিক প্রথমেই বলা যেতে পারে যে অ্যাটেনশানের ইম্পেয়ারিং ঘটে। কীরকম? অর্থাৎ যখনই কোনো বাচ্চারা এই এডিএইচডিতে ভুগছে, তাদের অ্যাটেনশান কোথাও পরিষ্কারভাবে দিতে পারছে না, একটা বাধাপ্রাপ্ত হয়। হয়তো তারা মন দিতে চাইছে, কোনো কাজ করতে চাইছে মন দিয়ে, বা শুনতে চাইছে, বা করতে চাইছে, কিন্তু সেই প্রসেসে ক্রমাগত এই নিউরাল ডিফেক্টের জন্য বা নিউরোলজিক্যাল সমস্যার জন্য তারা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে অ্যাটেনশনটা মাঝে মাঝে ডাইভার্টেড হয়ে যাচ্ছে, ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে।
এবং এই লেভেলটা এমনই যে তাদেরকে এটা অনেক কষ্ট করেও সেই একটা কন্টিনিউয়াস একটা এফোর্টের মধ্যে আনা সম্ভব হয় না। তাদের মধ্যে দেখা যায় একটা ডিসঅর্গানাইজেশন আছে, সমস্ত কিছু অসংলগ্ন, কোনো কিছু গুছিয়ে করতে পারছে না, যে কোনো কাজ তারা এলোমেলো করে ফেলছে, বইপত্র সাজিয়ে রাখতে পারছে না, পড়াশোনা সাজিয়ে করতে পারছে না, বা তাদের নিজের ইভেন তাদের জামা কাপড় সাজিয়ে রাখা, নিজের দৈনন্দিন জীবনে কার্যকলাপ স্বাভাবিকভাবে করা, সেগুলোও করতে পারছে না। সেগুলো তো তারা একটা ডিসঅর্গানাইজেশন ক্রমাগত দেখেই যাচ্ছে। এবং এর সঙ্গে যেটা ইম্পালসিভিটি বলতে এরকম যেটা অস্থিরতা সবসময় তার মধ্যে আছে, যে অস্থিরতা কখনোই থামছে না। অস্থিরতার কারণ কি সেটা সে নিজেও এক্সপ্লেন করতে পারছে না, বা গার্জিয়ানরাও সেটা বুঝে উঠতে পারছেন না, কিন্তু সেই অস্থিরতা ক্রমাগত কাজ করে যাচ্ছে। এবং এই অস্থিরতার জন্য তারা এমন একটা অবস্থায় থাকে যে একে তো তারা নিজেদের অবস্থাগুলো ম্যানেজ করতে পারছে না, এবং বাকিদেরকেও তারা সবসময় ব্যস্ত রাখছে এবং বিরক্ত করে ছাড়ছে। গার্জিয়ানরা বা অন্যান্য যারা সঙ্গে থাকেন পরিবারে, তারা সবসময় বিরক্ত হয়ে থাকছেন। এই সমস্যা, এই নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডারগুলো থাকে তারই ফল হিসাবে এগুলো ঘটে থাকে। এছাড়া আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এডিএইচডি যাদের থাকে তাদের একটা কোমরবিডিটি থাকে। কোমরবিডিটি কি? কোমরবিডিটি ধরুন তার সঙ্গে আরও অন্য কোনো সমস্যা রয়ে গেছে, চিকিৎসাগত জগতেরই হোক বা মানসিক জগতেরই হোক, একটা সমস্যা রয়ে গেছে। কীরকম সমস্যা? সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল, অর্থাৎ তাদের যে গ্রোথ, তাদের বয়সের সঙ্গে সঙ্গে যে লেভেলে তাদের গ্রোথ হওয়ার কথা, শারীরিক এবং মানসিক তাদের গ্রোথের মধ্যে সামঞ্জস্য থাকার কথা, এই সামঞ্জস্য হয় না। লার্নিং ডিসঅর্ডার তাদের ক্রমাগত চলতেই থাকে। এবং এই সাইকিয়াট্রিক যে ডিসঅর্ডারগুলো থাকে, অনেকগুলোই থাকে, সেই সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো এর সঙ্গে মিলেমিশে এই এডিএইচডিকে আরও বাড়িয়ে তোলে। অর্থাৎ সোজা কথা বলতে গেলে, যখন এডিএইচডিতে কোনো বাচ্চা ভুগছে, একই সঙ্গে সঙ্গে তার ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে, তার লার্নিং ডিসঅর্ডার থাকে, এবং তার সাইকিয়াট্রিক ডিসঅর্ডারও থাকে। এতগুলো ডিসঅর্ডারকে তাদেরকে একসঙ্গে ভুগতে হয়। এগুলো হচ্ছে চিকিৎসকদের বা গবেষকদের দৃষ্টিকোণ থেকে দেখা। এখন কথা হচ্ছে, এই সমস্ত দৃষ্টিকোণ একত্রিত করে তার পরবর্তীকালে সেটাকে কী করে সমাধান করা যাবে, তার জন্য নতুন আলোচনা চলছে বা গবেষণা চলছে। যাই হোক, আমার পরবর্তী ভিডিওতে এই যে এডিএইচডি জনিত যে সমস্যাগুলো, তার বাস্তবিক কারণ কী বা তার চিকিৎসা পদ্ধতি কী, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। আজকের মতো এটুকু থাকুক, পরবর্তীতে ভিডিওতেই দেখা হবে।